আমি এটার শেষ ছাড়া আর কিছু দেখি না। কেন দেখি না? আমাকে গালি দিতে পারে এই বোর্ডের লোকজন, অনেক কিছু। বাংলাদেশের ক্রিকেটকে তারা সার্ভ করতে আসেন না, তাদের চেয়ারকে তাদের ব্যক্তিগত পারপাস সার্ভ করার জন্য ম্যাক্সিমাম এখানে আসেন। ক্রিকেটের প্রতি তার কেন এত ফোকাস? তিনি কি ক্রিকেটের মন্ত্রী? ওয়েলকাম ব্যাক স্টার প্লেতে আপনি, সাথে আমি রানা জান এবং আমার সাথে আছেন ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার ভাই, ওয়েলকাম টু স্টার প্লে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেকান্দার ভাই, যে গতকাল রাতে আমিনুল ইসলাম বুলবুল তিনি দেশে ফিরলেন, কিন্তু তার ফেরা নিয়ে একটা সংশয় ছিল। অনেকেই বলেছিলেন যে তিনি আদৌ ফিরবেন কিনা, একটা সংশয় ছিল, কিন্তু সব কনফিউশন দূর করে তিনি কিন্তু আলটিমেটলি ফিরলেন। তো এটা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, আলটিমেটলি তিনি ফিরবেন এটা সবারই জানা ছিল, কিন্তু যারা অতি উৎসাহী অনেকেই মনে করেন যে আর ফিরবে না, না ফেরার কোনো কারণ নেই। তাকে যে তদন্ত কমিটি করা হয়েছে সেখানে মুখোমুখি হতে হয়েছে বা হচ্ছেন, অনলাইনে হন বা অফলাইনে হন, কিন্তু তারপরে যদি তার এই বোর্ড ভেঙেও দেয়, তারপরেও কিন্তু তাকে এখানে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে, এখান থেকে বিদায় নেওয়ার ব্যাপার রয়েছে। আবার ইলেকশন যদি করতে চান সেটারও একটা ব্যাপার রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং অনেক ব্যাপারগুলি থাকে। সেই জন্যই তিনি এসেছেন এবং তার এই আশাটা যৌক্তিক এবং এইটা তিনি আসতেন, সেটা কিন্তু স্বাভাবিক। এখন প্রশ্ন উঠতে পারে তিনি এত লম্বা সময় কেন অস্ট্রেলিয়াতে পরিবারের কাছে থাকলেন, সেটা একটা প্রশ্নের জায়গা। তিনি এই সময় যদি আরও অনেকগুলি কাজ ছিল বাংলাদেশে, তিনি কাজগুলো সাধারণত অস্ট্রেলিয়া থেকে অনলাইনে করেন, কারণ এইভাবেই তিনি আইসিসিতেও যে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন বা অফিসার হিসেবে কাজ করেন বেসিক্যালি। তো সেই জায়গা অনলাইনেই তার ম্যাক্সিমাম সময় অফিস থাকতো এবং বাকি সময়টা যেটা আইসিসিতে কয়েক মাস তাদেরকে ইন প্রেজেন্স যেটা আমরা বলি সেটা করতে হতো। সেই জায়গা থেকে তিনি ওই ট্র্যাডিশনটা প্রেসিডেন্ট হিসেবে ধরে রাখছেন। এই কারণে তিনি অনলাইনে থাকতে পছন্দ করেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতেও চান তিনি। ওইটা খুব স্বাভাবিক এবং তিনি পূর্ণ সময়ের জন্য এখানে প্রেসিডেন্ট, কিন্তু তাই বলে চাকরি না তারটা। তো কথা হচ্ছে, যখন আপনি থাকবেন না তখন ইন প্রেজেন্স কাউকে না কাউকে আপনি ভাইস প্রেসিডেন্টকে ফুল দায়িত্ব দিয়ে যাবেন। এটা হচ্ছে রাষ্ট্রীয় যেমন প্রোটোকলে একটা নিয়ম থাকে, যেমন আমরা দেখতে পাই জনাব আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি তারেক রহমান সাহেব কিন্তু তার বিকল্প কে থাকবেন এবং কে দায়িত্ব পালন করবেন সেগুলি ঠিক করে দিয়েছেন অলরেডি, এবং সংসদে কারা দায়িত্ব পালন করবেন সেগুলিও কিন্তু বলেছেন। আমাদের এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেটা কেন থাকবে না? আপনি ওখান থেকে একটা প্রেস রিলিজ লিখে আপনি ইচ্ছামতো পাঠিয়ে দিবেন এবং সেটা প্রকাশ করতে বলবেন, সেটাও কিন্তু অন্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে মিডিয়া কমিটির চেয়ারম্যান রয়েছেন বা মিডিয়া ডিপার্টমেন্টের যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং ক্রিকেট সংশ্লিষ্ট যেসব প্রেস রিলিজ হওয়া উচিত সেইগুলো মিডিয়া ডিপার্টমেন্টের থ্রুতে হলে আপনি চেক করে দেন, ব্যাপার না। কিন্তু আপনি আইনজীবী দিয়ে আপনি নানাভাবে বিতর্কিত প্রেস রিলিজ দেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু ভালো হয় না কখনোই। এবং যেটা সর্বশেষ বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের ক্রীড়া, আমরা যেটা বলি জাতীয় ক্রীড়া পরিষদ, সেটাকে এবং মন্ত্রণালয়কে চ্যালেঞ্জ জানিয়ে আপনি একটা যে প্রেস রিলিজ দিয়েছেন সেখানে হতে পারে এই যে হুমকি দেয়া, এটা কোনোভাবেই প্রযোজ্য নয় এবং গ্রহণযোগ্য নয়। এটা খুব ক্ষতির কারণ হয়ে গেছে। তিনি যদি এখানে না থাকতেন, এই তিনি এসছেন, এখন বাদবাকি বিষয়গুলো কোন দিকে যায় সেটা আমরা অপেক্ষা করব দেখার জন্য। কিন্তু এই বোর্ডের ভবিষ্যৎটা আসলে কি? বিসিবির এখন যে এক্সিস্টিং বোর্ডটা আছে, কারণ ফেয়ার ইলেকশন হয়েছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন সবার মধ্যে আছে এবং একটা তদন্ত অলরেডি চলছে। তো এই যে তদন্ত চলছে ইলেকশন নিয়ে, তারপর আবার এই বাদেও কিন্তু বিভিন্ন পরিচালকের এগেনস্টে আমরা বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আছে। তো এই এত সব অভিযোগের মাথায় নিয়ে আসলে বোর্ডের ফিউচারটা আসলে কি হতে পারে? আমি এটার শেষ ছাড়া আর কিছু দেখি না। কেন দেখি না? আমাকে গালি দিতে পারে এই বোর্ডের লোকজন, অনেক কিছু মন্দ কথা বলতে পারে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে নির্বাচনটা হয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তির, যে উপদেষ্টার এখানে ইনভলভ হওয়ার কথা নয়, নিরপেক্ষ এবং সুশৃঙ্খলভাবে একটা সুন্দর নির্বাচন দেওয়ার কথা, সেটা না করে তারা একটা পক্ষ নিয়েছিলেন। সেই পক্ষের হয়ে তারা নির্বাচন করেছেন এবং সেইটা কিন্তু বর্তমান বোর্ডে যারা এক্সিস্টিং রয়েছেন, যারা কিন্তু সংগঠক না হয়েও তারা এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো জায়গায় একজন বোর্ড পরিচালক হয়ে গিয়েছেন এবং ভুইফোর লোকজন নিয়ে তারা ইনক্যাপাবল, ইনএফিসিয়েন্ট লোকজন নিয়ে আপনি কাজ করছেন। কয়েকজন লোক যদি আমি বাদ দিই, জনাব ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাক, এনারা ক্রিকেটার এবং পাইলট। ইফতেখার রহমান মিঠু, তিনি সংগঠক হিসেবে দক্ষ, ক্রিকেট খেলেছেন, সব কিছু করেছেন, কিন্তু আদার দেন যারা এসেছেন তারা কি করেছেন? তাদের অবস্থানটা কোথায়? আপনি এসে বাংলাদেশের ক্রিকেটকে বিতর্কিত করেছেন, আপনি এসে চেয়ার দখল করার জন্য এখানে যা যা করার তাই করেছেন। এবং এই যে অনেক নাটক হয়েছে মাঝখানে, সেই সব নাটক আমরা দেখছি, মঞ্চায়ন হয়েছে এবং গালাগালি, ভাষাগত যে একজন পরিচালকের ভাষাগত যে আচরণগুলো, আমরা শব্দ চয়ন যা দেখি, যেসব কথা বলেন, আপনার ধরেন মিডিয়াতে এসেও যা বলেন, সেটা কিন্তু একেবারে অশ্রাব্য বলি আমরা।
শোনার অযোগ্য। তো সেইগুলি যখন বলবেন তখন তো বোঝা যায় তাদের সামাজিক অবস্থানটা কোথায়, তাদের মানসিক অবস্থানটা কোথায়। তো সেই সব মানুষ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো জায়গায় থাকে এবং সবাইকে আপনি মনে করেন যে একটা জায়গায় কাজে বাধা সৃষ্টি করতে যান, আপনি সম্প্রতি একটা ঘটনা বলি যে আপনার এম নাজমুল ইসলামের কথাই যদি বলি, তিনি ক্রিকেটারদের নিয়ে তো যাতা মন্তব্য করেছেন, আমরা সবাই দেখেছি। তার জন্য বিপ্লব হয়ে গেছে, বাংলাদেশে বিপিএল একদিন বন্ধ ছিল, তারপর প্রতিশ্রুতি দিয়ে তার শাস্তি হবে, তাকে এইসব জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে, সব কিছু করার প্রতিশ্রুতি দিয়ে একজন ডিরেক্টর ক্রিকেটারদের রাজি করালেন এবং ক্রিকেটাররা তারপর রাজি হলো এবং ক্রিকেট আপনার খেললেন, বিপিএল সম্পন্ন হলো, সবই হলো। কিন্তু সেই পরিচালককে আমাদের বর্তমান প্রেসিডেন্ট আবার স্বমহিমায় তাকে সসম্মানে আপনার কোথায় ফিনান্স কমিটির চেয়ারম্যান হিসেবে পূজনীয় করে রেখে দিলেন। নির্বাচনের আগে তখন জাতীয় ইলেকশন হয়নি। এর কারণটা কি হতে পারে বা কেন এত কোরাম তাদের কয়েকজন বিভিন্ন কোরামটা করে আসলে কাদের লাভ হচ্ছে? কোরাম করলে আপনার খেলোয়াড়দের তো হচ্ছে না। খেলোয়াড়দের কথা তো বিবেচনা করবেন না, তারা থাকবে তাদের চেয়ার দখল। বোর্ড যদি খেলোয়াড়দের কথা বিবেচনা না করে তাহলে কারা করবে? আচ্ছা আপনি বলুন যে আমি জনাব ফারুক আহমেদের প্রতি সম্মান দেখেই বলছি, তিনি যে কথাটা বলেছিলেন একবার নির্বাচনের আগে যখন নির্বাচনে অনেক টানাটানি হচ্ছে, সাবেক পরিচালকরা আবার নির্বাচন করতে যাচ্ছেন, তখন তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি এমন মধু রয়েছে যে সবাই আমি এটাই জানতে চাচ্ছিলাম, কি এমন মধু আসলে রয়েছে যে কেউ এখান থেকে বের হতে চায় না? আমি ফারুক ভাইকে বলবো তাহলে কি মধু রয়েছে যে ফারুক ভাই আপনিও এখানে পরিচালক হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য উঠে পড়ে থাকেন, সবসময় মুখিয়ে থাকেন। মধু নিশ্চয়ই আছে। সেই মধুটা কি একবার বলেছিলেন, এই প্রশ্নগুলি আগেও তোলা হয়েছে, তিনি বলেছিলেন যে এখানে যে প্রচারটা পাওয়া যায়, এখানে থেকে যে গুডউইলটা অর্জন করা হয়, এই গুডউইলের মূল্য অনেক বেশি, যেটা শুধু বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সব কিছুতে তাদের কাজে লাগে। তারা এইটা করার জন্য যেটা করেন, বাংলাদেশের ক্রিকেটকে তারা সার্ভ করতে আসেন না, তাদের চেয়ারকে তাদের ব্যক্তিগত পারপাস সার্ভ করার জন্য ম্যাক্সিমাম এখানে আসেন। অল্প কিছু লোক আসেন যারা ডেডিকেশন থেকে তারা অন্য জায়গায় অনেক বেশি ইনভেস্ট করে ব্যয় করে। কিছু মানুষ আছেন যারা ক্রিকেটকে সার্ভ করছেন, মানে ক্রিকেটের খেলেছেন। এখন আমাদের দেশে কিছু জিনিস হয়ে গিয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কথাটা বলতে হচ্ছে। আমাদের কোনো সাবেক ক্রিকেটাররা মনে করেন এটা সাবেক অধিনায়ক মানেই হচ্ছে আপনি ঈশ্বর তুল্য। আপনি ঈশ্বর না ভাই, আপনি ক্রিকেট খেলেছেন, আপনি সম্মানিত। আপনি এই কারণে আপনার কথা আমরা প্রচার করি, আমরা সব জায়গায় যাই, আপনাকে বলি সাবেক ক্যাপ্টেন, এই সম্মানটা দেওয়া হয়। কিন্তু তার মানে আপনি ঈশ্বরতুল্য নন, আপনি সাধারণ মানুষ, 8-10 জনের মতোই। আপনি ভালো কাজ করবেন, আপনার সম্মান পাবেন এবং আপনাকে প্রশংসায় ভাসানো হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুধুমাত্র দলাদলি, ওকে ল্যাং দেবেন, এই যে কিছুদিন ধরেন এখন যে রয়েছে গ্রুপ, হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা ভাঙতে চায় না। কারণ কি জানেন, ভাঙতে চায় না কারণ ভাঙলে তো যদি আপনার এখন ষড়যন্ত্র করে তাহলে আপনার সেও তো থাকবে না। এই জন্যই বোর্ডটা টিকিয়ে রাখতে চায়, কিন্তু এর মধ্যে আরেকজনকে ল্যাং মেরে নিজে উঠতে চায়। এরকম লোকের অভাব নাই কিন্তু এখানে। এই ল্যাং মারার অভ্যাস আপনার যেটা হওয়ার কথা না, সেটাই কিন্তু হচ্ছে। এই হওয়াটা খুব একটা স্বাস্থ্যকর না, এবং একজনের পেছনে আরেকজন লেগে থাকা, এটা হয়তো বাহ্যিকভাবে বাইরে থেকে দেখা যায় না। অনেকেই এখন ওই বোর্ড বাহিনী বা যাদেরকে বলেন এই সামাজিকভাবে আমাদেরকে সমালোচনা করতে পারে, কিন্তু সাংবাদিকদের গালি দিতে পারে, কিন্তু সাংবাদিকরা ভেতর থেকে যে মানে কালিটা দেখে, অন্ধকার জগৎটা দেখে, সেটা তো বাইরের লোক দেখে না। তারা মনে করে সাংবাদিকরা বোধহয় শুধু এইসব লেখে, কিছু ব্যক্তিগত নানাভাস বিষয় তুলে আনে এবং তারা যেভাবে সমালোচনা করে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ব্যক্তিগত বিভিন্ন ইউটিউবার বলেন বা তাদের জায়গা থেকে তারা ওইটাকে চালানোর জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক মিডিয়া যে জিনিসগুলো নিউজগুলো করে সেটা কিন্তু একেবারে অ্যাবসলিউটলি ম্যাক্সিমাম সত্যতা না থাকলে তারা করতো না। কারণ তাদের দায়বদ্ধতা রয়েছে, আপনি স্টার প্লের দায়বদ্ধতা রয়েছে, তার প্রতিষ্ঠান। সো তাকে কিছু বলার আগে অবশ্যই আপনার সম্মান দিয়ে বলা উচিত। কারণ এই সাংবাদিকরা সার্বক্ষণিক ওখানে থাকে, ক্রিকেটে যতক্ষণ ইনভেস্ট করে, নিজেদেরকে সময় ইনভেস্ট করে, কতগুলো মানুষ ইনভেস্ট করে, তারা ভেতরটা জানে। সো আমরা ভেতরটা জানি বলেই আজকে বলতে বাধ্য হচ্ছি যে তারা বাংলাদেশের ক্রিকেটের জন্য যতটা না করতে আসে, তার চেয়ে বেশি এই মুহূর্তে নিজেদের চেয়ারটাকে আলিঙ্গন করতেও, এই জায়গাটাকে অলঙ্কৃত করতে আসেন। এবং তারা এটা করলে অনেক বেশি নেম অ্যান্ড ফেম হয়, কারণ এখানে 100টা ক্যামেরা থাকে, 100 জার্নালিস্ট প্রতিদিন ওখানে অপেক্ষা করে। কারণ বাংলাদেশের আর কোনো সেক্টরে এরকম জনপ্রিয় জায়গা নেই। স্পোর্টসের দুটো মানে যদি বলি স্পোর্টস বলি, একটা হচ্ছে ক্রিকেট আর একটা ফুটবল, যে পরিমাণে মানে ইন্টারেস্ট থাকে এবং সাংবাদিকরা ওখানে অপেক্ষা করেন সবসময়, একজন ফুটবলার হন, একজন ক্রিকেটার হন, তাদের একটা মুভমেন্টকে প্রেজেন্ট করা হয়। সো এর চাইতে সব জনপ্রিয় হওয়ার আর কোনো জায়গা নেই। আপনি জনপ্রিয়তা পাচ্ছেন, আপনার সবাই চিনছে, আপনার এইটা গুডউইলটা কাজে লাগাচ্ছেন, কিন্তু আপনি
বিবেকের জায়গা থেকে চিন্তা করুন। শুধুমাত্র আপনাদের নিজের কথা চিন্তা করলে হবে না, ক্রিকেটের সার্বিক কথা চিন্তা করুন। এবং আপনি ক্রিকেটার হিসেবে আপনার যদি তরুণ প্রজন্মকে সম্মান না দেন, ইন ফিউচারে এই তরুণ প্রজন্ম যখন আপনার উঠে আসবে তখন আপনাকে কিন্তু পুশ করে আপনাকে বলবে যে এরা পচে গেছে, মানে মাথা পচা, মাথা নষ্ট লোক। এইটা কিন্তু বলতে তারা দ্বিধা করবে। এখন যেমন বলে জেএনজি তারা সব নতুন করতে হবে, তেমনি আপনাদেরকেও বলবে এরা। অতএব সম্মানটা আপনারা ধরে রাখুন এবং তাদের প্রতিও সম্মান দেখান, যে এটা যেন অন্যরা আপনাকে অসম্মানিত না করে। আজকে সংসদ অধিবেশনে কিন্তু আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে 16 বছরের যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে এটার পুরোটার একটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে থেকে যাবে। তো তিনি আরো বলেছেন যে কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত হিসাবটাও তিনি দেখবেন। এই বিষয়গুলো আসলে কিভাবে, মানে ফিউচারে আসলে কি হতে যাচ্ছে? দেখুন, এটা কিন্তু স্বচ্ছতার একটা ব্যাপার। এবং তিনি শুধু বিসিবির ক্ষেত্রে বলেননি, তিনি বলেছেন যে পুরো ক্রীড়াঙ্গনে এবং পুরোটা একটা দলীয়করণের মধ্যে দিয়ে চলে এসেছিল, সেটা আসলে তিনি বাদ দিতে চান। আমিনুল হক যখন ক্ষমতা মানে প্রতিমন্ত্রী হলেন, শপথ নেওয়ার পরেই কিন্তু এই কথাগুলি বলেছিলেন। একটা সেমিনারের মতো হয়েছিল যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি এবং সাংবাদিক সিনিয়র যারা থাকেন, মানে বস লেভেলে যারা থাকেন, তাদের সঙ্গে মত বিনিময় করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা ফেডারেশনকে তাদের যে অফিস রয়েছে, অফিস থেকে প্রত্যেক কর্মকর্তাকে একটা জবাবদিহিতার মধ্যে আনা হবে এবং যেন তারা যে টাকাটা পান বা যে বাজেটটা পান বা কিংবা যে স্পন্সরটা আসে সেখান থেকে সেই টাকাটা তারা কিভাবে কতটা স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করে বা সেই স্পোর্টসটাকে তারা এগিয়ে নেওয়ার জন্য কাজ করে কিনা সেগুলির জবাবদিহিতার মধ্যে আনা হবে। দ্যাট ইজ গ্রেট আইডিয়া এবং সেটা ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভ না থাকলে কোনো দিন কোনো ফেডারেশন বা কোনো প্রতিষ্ঠান আগাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এখন বারবার চলে আসছে, অনেকে হয়তো বলছেন কেন ক্রিকেটের প্রতি তার কেন এত ফোকাস? তিনি কি ক্রিকেটের মন্ত্রী? না, তিনি সব কিছুর মন্ত্রী। যখন একটা প্রতিষ্ঠান, সবাইকে মনে রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু সুবিধাবাদী আমরা বলি না। সবাই যখন নিজের পক্ষে যাবে না তখন হচ্ছে যে অন্যই খারাপ, আর যখন নিজের পক্ষে যাবে তখন না ঠিক আছে এটাই ঠিক। এই যে বলেছে যে আমরা দেখেছি যে প্রেস রিলিজটা দিয়েছিল যখন তদন্ত কমিটির বিরুদ্ধে তারা একটা শঙ্কা প্রকাশ করে, তো এই শঙ্কা প্রকাশ করার অর্থ হলো আপনি যখন অনৈতিকভাবে নির্বাচন করলেন তখন কিন্তু আপনার এটা শঙ্কাটা ছিল না। তখন আইসিসি আপনাকে নিষিদ্ধ করার জন্য এই যে এখান থেকে চিঠি দেওয়া হয়েছিল, একটা চিঠি তো আইসিসিতে গিয়েছে, ক্লাব কর্মকর্তারা দিয়েছিলেন, তো তাদের ব্যাপারে আপনি তখন আপনার শঙ্কা কাজ করেনি। এখন আপনার শঙ্কা হয়ে গেল বাংলাদেশকে নিষিদ্ধ করে দেবে। নিষিদ্ধ করার আগে আপনাকে বুঝতে হবে যখন আপনার সুবিধা হচ্ছে বলে আপনি এসব কথা বলছেন। যেটা আপনি বললেন যে এই যে তদন্ত করা প্রত্যেকটা জায়গায়, আমি মনে করি হ্যাঁ, প্রতিটা বাংলাদেশ ক্রিকেট যেহেতু একটা বড় জায়গা, বড় মঞ্চ, এখানে প্রচুর টাকার ব্যাপার রয়েছে। এখানে প্রতি এক্সপেন্ডিচার যখন শতকর বাৎসরিক বাজেট যেটা হয় 150 কোটি টাকার মতো, এই 150 কোটি টাকা আপনার, কারণ আন্তর্জাতিক খরচ, মাঠ রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কিভাবে টাকাগুলো খরচ হয়, কিভাবে করে আইসিসির কাছে তো একটা জবাবদিহি করতেই হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং অডিটের মাধ্যমে সেটা করতে হয়। সেটা যেন ভালোভাবে হয় সেটা আমরা অবশ্যই চাইব। আপনি যেটা বললেন তদন্ত, এই যে তদন্ত হচ্ছে প্রক্রিয়াতে, আজকে আমরা দেখেছি যে জনাব ফারুক আহমেদকে ডেকেছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট। সেই জায়গা থেকে আপনি দেখুন এই যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে ফারুক ভাই কী করেছিলেন? ফারুক ভাই করেছিলেন এই যে স্কার্ট হয়ে যাওয়া, এই যে ক্লাবের একটা অংশ সরে যাওয়া, তামিম ইকবালরা সরে গিয়েছেন। কেন সরে গিয়েছিলেন? সরে গিয়েছিলেন বিকজ অফ 14টা ক্লাবের বিরুদ্ধে যাতে ভোট না দিতে পারে, এটা প্রথমে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন অ্যাপিল করা হলো, সেই অ্যাপিলের প্রেক্ষাপটে আপনি তাদেরকে ভোটাধিকার দিলেন। আবার করলেন কি, যখন এই ভোটাধিকার ফিরে পেল এবং নির্বাচনটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে যাচ্ছিল, নেগোসিয়েশন হওয়ার পরে সেখানে ফারুক ভাই গিয়ে একটা রিট করে দিল, এবং তামিম ইকবালরা যখন দেখলেন যে এটার মধ্যে একেবারে কূটকৌশল চলছে, তখন তারা প্রত্যাহার করে দিলেন। শোনেন, যেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যে কয়দিন স্পোর্টসে ছিলেন পুরো স্পোর্টসটাকে একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে আসিফ নজরুল যখন আসলেন, তিনি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য, আরেকটা স্পোর্টসকে ওঠানোর জন্য হেজিমনি এরকম একটা ওয়ার্ড ইউজ করে এক চেষ্টা করলেন, বিশ্বকাপটার থেকে বাংলাদেশকে বঞ্চিত করলেন। বিশ্বকাপ খেলতে দিলেন না, একটা দেশে খেলতে যাবে না, নিরাপত্তা নেই, অনুতে সারা পৃথিবীর সব কিছু হতে পারে, বাংলাদেশের শুটিং প্লেয়ার গিয়ে ওখানে খেলে আসতে পারে, অন্য মানুষ চিকিৎসা নিতে পারে, শুধুমাত্র ক্রিকেট দলকে একেবারে গুড়িয়ে দেবে। পৃথিবীতে তো আর কোনো আইন নেই, পৃথিবীতে আইসিসি একটা প্রতিষ্ঠান না, দেশ না, এরকম
এইসব বুলি দিয়ে হয় না। আইসিসি তো সব দেশেই, মানে যে কোনো দেশেই, আপনি ইংল্যান্ডে হোক, যে সময় আপনার ওই বিভিন্ন হামলা চলছিল, নিউজিল্যান্ডে হামলা, তার পরবর্তীতে সিকিউরিটি টিম দিয়েও তো আপনি তখন পাঠিয়েছেন ওখানে, অ্যাডভান্স সিকিউরিটি টিম দিয়ে ইংল্যান্ডে পাঠিয়েছেন, বিশ্বকাপের সময় আপনার সিকিউরিটি টিমও পাঠিয়েছেন। তো আপনি কেন এখানে ওইরকম পর্যবেক্ষণ করে খেলাতে গেলেন না? এর উদ্দেশ্য আমি যেটা বলছি, যে এত কিছু বলার অর্থ হলো যে ফারুক ভাই যদি ওই সময় ওই কাজটা না করতেন, প্রপার নির্বাচনটা হতো। তার মানে তারা চাননি এই যে যারা আছে বিএনপির লোকজন সংশ্লিষ্ট ছিল তারা নির্বাচনে আসেন। এখন বিএনপি ক্ষমতায় চলে এসছে, তারা মনে করছিল অন্য কেউ ক্ষমতায় আসবে বা তারা আমরা ওই সুযোগ নেবে। এখন তো বিএনপি ক্ষমতায় আসছে, এখন আবার আপনি বলছেন আমরা এই ক্ষমতা অমুকের সঙ্গে ছিলাম, আমি আগে ছিলাম, তমুক ছিলাম। এগুলি দিয়ে কাজ হয় না। যে জিনিসটা হচ্ছে, অনিয়ম হয়েছে, নির্বাচনে চরমভাবে অনিয়ম হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর টেলিভিশন রিপোর্ট হয়েছে, আমরা সবাই চোখে দেখেছি, রাতের আধারে ভোট হয়েছে, যে আবার সেই লোকগুলো এসে আপনার যে এজিএম হয়েছে সেখানে উপস্থিত ছিল। তার মানে আপনি, নিয়ম হলো যদি আপনি রেঞ্জের ভিতরে না থাকেন এজিএমে উপস্থিত থাকতে পারবেন না, এরকম না, এরকম হয় তবে আপনি ভোট আপনি ব্যালটের মাধ্যমে পোস্টাল ব্যালটে দিতে পারবেন। সেটা না করে আপনি এইসব, যে ফারুক ভাইয়ের উপস্থিত ছিলেন এখানে, সকালবেলা চলে এসেছেন এবং সেই এজিএমে উপস্থিত থেকে বা মিটিংয়ে উপস্থিত থেকে, ভোট কেন্দ্রে উপস্থিত থেকে আপনি সব কিছু লুক আফটার করেছেন। তার মানে হচ্ছে যে আপনি এই জায়গায় ফেসে গেলেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে এটা নমিনেশন পেপারটা, সেটা হলো 2 ঘন্টা লেটে গ্রহণ করা হয়েছে, এটাও পারে না। অর্থাৎ টাইম ইজ ওভার, গেম ইজ ওভার। সো আপনি এটাকে লেন্দি কোনোভাবেই করতে পারেন না। তার মানে এখানে অনিয়ম হয়েছে। ইভেন আপনাদের যে 4টা ক্লাবের কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে, একটা পাতানো, একটা কি বলবো, জুডিশিয়াল কাউন্সিল গঠন করে আপনার পাতানো করা হয়েছে যে না, এই ক্লাবগুলো অমুকের, এর কাছ থেকে আমরা কিনে নিয়েছি, আপনাকে বৈধতা দেওয়া হয়েছে। আপনার তো সেই ক্লাবেরও কাউন্সিলরশিপ থাকে না, কারণ এই ক্লাবগুলো অন্য কারো, একজন চর দখলের মতো দখল করে নিয়েছে। সেই ছেলেটাকে আবার নাটক সাজিয়েছেন যে ক্ষমতা দিয়ে, যে তাকে জেলে দেবেন, আপনাকে মেরেছে তানবিন বা সামওয়ান, যাকে আপনার এখান থেকে তুলে নেওয়া যা অভিযোগ করা হয়েছিল এবং তারপরে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে আরেক সংগঠককে, এরকম চলছে। এই নাটকের কিন্তু মঞ্চায়ন যেটা হয়েছে সেটা বিএনপির লোকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন তো স্পোর্টস যেটা হচ্ছে, ফেয়ার যেটা হবে, সেটা তো করার জন্য একটা তদন্ত হবে। এই তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে, প্রমাণ অনেক আছে। সেই প্রমাণ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা সঠিক সিদ্ধান্ত নেবে সরকার, এবং সেই সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে পরবর্তীতে কার্যকর করবে। থাকে এই কমিটি, আমাদের কোনো আপত্তি নেই যদি তারা স্বচ্ছ হয়ে থাকে। আর যদি অস্বচ্ছ হয়ে থাকে, নির্বাচনে তারা অনিয়ম করে থাকে, আমাদের দেখাও অনুযায়ী অনিয়ম করেছে, এখন তাদের ভাষায় যদি অনিয়ম না হয়ে থাকে, তাহলে তারা থাকবে। সরকার যদি মনে করে, রাষ্ট্র যদি মনে করে, হ্যাঁ, তদন্ত বেরিয়ে আসবে। কারণ রাষ্ট্র হলো সবার উপরে, রাষ্ট্রের উপরে কেউ না। রাষ্ট্রের অধিকার, স্পোর্টসের অভিভাবক হলো জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়। এখন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনস্থ যদি কোনো ফেডারেশন হয়, সরকারের নির্দেশনা যখন আপনি, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, আপনি যদি জিও ছাড়া বিদেশে খেলতে না যেতে পারেন, আপনি যদি বিশ্বকাপের মতো ইভেন্ট বয়কট করতে পারেন শুধুমাত্র সেই উপদেষ্টাদের কথা শুনে, তাহলে আপনি এই সরকারেরও, নির্বাচিত সরকারের আদেশ মানতে বাধ্য। আপনি যদি না মানতে চান তাহলে না মানতেন, আপনি যে মানে যে কোনো দেশে গিয়ে আপনি নালিশ করতে পারেন। সেকান্দার ভাই, যে আজকে ফারুক আহমেদ একটা তদন্ত কমিটির মুখোমুখি হয়েছে, এই একই প্রক্রিয়ার ভেতর দিয়ে কি আমিনুল ইসলাম বুলবুলেরও যাওয়া উচিত? আর এর সাথে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা ইন্টারিম টাইমে আপনি বললেন যে পুরো আমাদের স্পোর্টস অ্যারেনাটাকে একদম ধ্বংস করে দিয়েছিল অলমোস্ট, তাদেরকে কি আসলে তদন্তের মধ্যে থেকে যাওয়া উচিত বা তাদের কোনো বিচার হওয়া উচিত? অবভিয়াসলি যে তদন্তটা হচ্ছে, এই তদন্তের তো তাদের অবশ্যই তাদের অংশগ্রহণ বা তাদের বিষয়গুলি আসবে, এবং তারা তদন্তে অংশগ্রহণ করবে কিনা বা তাদেরকে ডাকা হবে কিনা আই ডোন্ট নো। তবে যদি ডাকা না হয় তাহলে সেটা হবে অন্যায়। আমি মনে করি তাদেরকেও ডাকা উচিত। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে 1 বার না 10 বার ডাকা উচিত, কারণ নির্বাচনে তিনি ওখানে সমস্ত ম্যানিপুলেট বা যত অনিয়ম করার, হাঁস পার্টি দেওয়া থেকে শুরু করে সব কিছু করেছেন, আর এই রাত ভরে এই অনিয়মগুলি করেছেন। আমরা সবাই জানি তারা তো আসলে অনিয়মটাকে বন্ধ করতে এসেছিল না, বন্ধ করা না, তার দায়িত্ব ওইটা ছিল না। তার দায়িত্ব ছিল একটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করা, যেখানে বিএনপি থাক, এখানে অন্য কেউ থাক, জামাত থাক, যে কেউ থাকতে পারে। নির্বাচনে যদি সে স্বচ্ছভাবে জিতে আসে, তার জন্য সেই গ্রাউন্ডটা তৈরি করে দেওয়া উচিত ছিল। তার উচিত হয়নি যে আমিনুল ইসলাম বুলবুলের পক্ষ নিয়ে আর একটা পক্ষকে, বিএনপি সমর্থিত পক্ষকে, আমিনুল ইসলাম বুলবুলের পক্ষ নিয়ে তার আসলে কি হাসিল হয়েছে? কারণ তার হাসিল হয়েছে, তিনি যেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এন্টি বিএনপি সেন্টিমেন্ট, এবং সেটা তিনি পেরেছেন। কারণ তখন মনে করেছে যে ওখানে কয়েকজন বিএনপি নেতার ছেলেরা ছিলেন, 4 জন ছিলেন, তাদেরকে মনে করেছে যে অযোগ্য, তারা আসবে কেন এখানে।
তিনি যেটা চাইবেন সেটাই আসবে, তারা আসবেন এবং তাদের ওখানে তো অনেক, আমরা তো জানি যে পয়সার লেনদেনও হয়েছে। তার যে পিএস ছিলেন সেই পিএসের মাধ্যমে অনেক কিছু করেছেন, যেটা দেখেছি আমরা রাজশাহীর যে পরিচালক হয়েছেন তিনি একজন লন্ডনে একটা রেস্টুরেন্টের শেফ, তিনি এখানে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে গেলেন। হাউকাম? এবং তিনি এখন ফিক্সিংয়ের সঙ্গে অভিযুক্ত এবং তার তদন্ত হয়েছে, যে অ্যালেক্স মার্শাল তিনি তদন্ত করেছেন, সে তার রিপোর্টও আসবে। তো এইরকম যদি হয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেটের যদি এইরকম পরিচালক আপনি নিয়ে থাকেন, আপনি তাদেরকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট চালাবেন? বাংলাদেশে যতই আপনি এই পুলিশ দেন, এখানে পাহারা দাঁড় করান, সিআইডি নিয়ে ওখানে ভেতরে রাখেন, কোনো কিছুতে কোনো কিছু হবে না। আগে নিজেদেরকে স্বচ্ছ হতে হবে। নিজেদের প্রক্রিয়া যদি, নির্বাচনের প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয় তাহলে কোনো কিছু ভালো হবে না। আপনার প্রপার সংগঠকদের মূল্যায়ন করতে হবে। আজকে ঢাকা প্রিমিয়ার লিগ নেই, লিগের দলগুলো সরে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ। ঢাকা লিগ ছাড়া আপনি কোনোভাবেই ক্রিকেটের ডেভেলপমেন্ট করতে পারবেন না, যতই ক্রিকেটারদের রুটি রুজি যেটা ক্রিকেটারদের তুলে আনতে পারেন আপনি, কিন্তু তাদেরকে ধরেন আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি পাশ করলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে না পড়া পর্যন্ত আমি যার প্রকৃত বিকাশ যেটা আছে, সেটা আমার বড় চাকরি করা কিংবা বিসিএস ক্যাডার হওয়া, সেটা কিন্তু আমি পারছি না। ক্রিকেটারদের এখানে যদি প্রিমিয়ার লিগ না হয়, বছরে যে 20 লাখ 25 লাখ 50 লাখ টাকা পায়, এই টাকাটা যদি না থাকে, এখানে ক্রিকেটার তো তৈরি করবে না। ক্রিকেটারদেরকে বিকশিত হওয়ার, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার মঞ্চ তৈরি করে দেবে এই ক্লাবগুলি, সেটা দিচ্ছে। আপনি তাদেরকে হয়তো একটা অনুদান দিচ্ছেন, ধরেন 20 লাখ 25 লাখ 30 লাখই দিলেন আপনি বছরে, কিন্তু তারা খরচ করে 5 কোটি 7 কোটি। আবাহনী মোহামেডানের মতো দল তারা প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেয় বলেই আপনার লিস্টে ক্রিকেটে বাংলাদেশ একটা টপ পজিশনে ছিল, এবং লিস্টে ক্রিকেটই ছিল বাংলাদেশের সেরা ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট যেটা আমরা বলি। ওয়ানডে দলটাই কিন্তু আজ পর্যন্ত যত রেজাল্ট হয়েছে সব কিছু আমাদের সেখানে দিয়েছে। তো সেই ওয়ানডে ক্রিকেট এখন ডাউন কেন? এই যে লিগগুলো ঠিকমতো হয়নি লাস্ট কয়েক বছরে, এখন সেই ডাউন হওয়ার কারণে এই লিগ আমরা এখন ওয়ানডে ক্রিকেটে ভালো করছি না, ট্রানজ্যাকশন পিরিয়ড যাচ্ছে। আবার ধরেন এই লিগটা এবছর যদি না হয়, এই সময় চলে যাচ্ছে, এই সময় আপনি ফিরে পাবেন না। আপনি প্রথমে নির্বাচিত হয়ে প্রথম উচিত ছিল আপনার নমনীয় হয়ে হলেও ক্লাবগুলোর সঙ্গে বসা, ভাই তুমি যাই করো, আমার বিরুদ্ধে আন্দোলন করো, অনেক কিছুই করো, কিন্তু লিগটা তোমরা খেলো। কিন্তু সেটা করেননি, আপনি ইগোইস্টিক, আপনি ইগো দেখিয়েছেন। কারণ আপনি এদেশে, আপনাকে জামাই আদর করে আনা হয়েছে, আপনি এসছেন, আপনি তো এদেশে কোনো কিছুই নেই রে ভাই, সবই তো আপনার এখন প্রবাসে। এরকম অনেক প্রবাসে, একজন আসছেন আমেরিকা থেকে, একজন অস্ট্রেলিয়া থেকে, আরেকজন আরেক জায়গা থেকে, যার এদেশে মানে ক্রিকেটের সাথে কোনো সংশ্লিষ্টতাই ছিল না দীর্ঘ জীবন, তিনি হঠাৎ করে এসে একেবারে বড়, সবচেয়ে বড় মুখপাত্র এখন তিনি, ভোকাল। তো এই যে এরকম যদি হতে থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেট কখনোই না। আপনি যেটা বললেন যে এক্সকিউজ মি, আমিনুল ইসলাম বুলবুলের ফারুক ভাইয়ের মতো এরকম তদন্তের মুখোমুখি হওয়ার কথা, অলরেডি তার সঙ্গে কিন্তু একবার তদন্ত কমিটি যোগাযোগ করেছে, এবং আজকে ওনার সঙ্গে আমাদের কথা বলার একটা সুযোগ হয়েছিল। ওনার ওখানে গিয়েছিলাম আমরা কয়েকজন। তো যাওয়ার পরে ওখানে যে উনি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তদন্ত করুন, উনি বলছিলেন যে এটা স্বাধীন তদন্ত কমিটি, এই ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, এটি গোপনীয়। এরপরে ওনাকে তদন্তের মুখোমুখি অবশ্যই হতে হবে, ইন পার্সন, যে মানে আপনার প্রেজেন্ট থাকতে হবে। এখন প্রেজেন্টও হয়তো থাকবেন, যেটা হয়তো এতদিন আপনার অনলাইনে করেছে, এখন হয়তো প্রেজেন্ট হয়ে তিনি ওইসব কথা বলবেন, তার জায়গা থেকে তিনি ব্যাখ্যা দেবেন কী হয়েছিল না হয়েছিল। অনেকে বলে এসেছেন যারা পূর্বে যারা পরিচালক গিয়েছেন, আজকে একটা প্রেস রিলিজের মতো দিয়েছেন তদন্ত কমিটি, তারা ওখানে বলেছেন যে তাদের 6 দিন হয়েছে 15 কর্মদিবসের মধ্যে, একেবারে 8-9 দিন তারা সময় নেবেন, এবং এই 9 দিনের মধ্যে তারা যত বেশি সম্ভব সবার সাক্ষাৎকার নেবেন এবং যত রকমের ডকুমেন্ট সংগ্রহ করা যায় সেই ডকুমেন্ট সংগ্রহ করবেন। আমি ডেফিনেটলি বিশ্বাস করি আমিনুল ইসলাম বুলবুলের সমস্ত দিক থেকে তার ডকুমেন্ট ধরে ধরে ওনাকে প্রশ্ন করবেন এবং জানতে চাইবেন তিনি কী কী করেছেন, কোথায় কোথায় দিয়েছেন। একেবারে হস্তক্ষেপের সরাসরি প্রমাণ রয়েছে। প্রথমত আমিনুল ইসলাম বুলবুল যে চিঠিটা ইস্যু করেছিলেন, সেই চিঠিতে লেখা ছিল যে অ্যাডহক কমিটি থেকে আপনি কাউন্সিলরশিপ মনোনয়ন দেবেন। ডিসিরা যে কাউন্সিলর পদাধিকার বলে তারা যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, তারা যে কাউন্সিলর দিয়েছিলেন সেই কাউন্সিলরশিপ বাতিল করে দিয়েছিলেন। বাতিল করে দেওয়ার কারণ হচ্ছে ওখানে অনেক বিএনপি সমর্থিত সংগঠক ছিলেন, তাদেরকে বাদ দিয়ে, প্রকৃত সংগঠকদের বাদ দিয়ে তারা যেটা করেছিলেন অ্যাডহক কমিটিতে বিভিন্ন রকমের আপনার ভাই ব্রাদার এই স্বজনপ্রীতি করে অ্যাডহক কমিটি করা ছিল, সেই স্বজনপ্রীতির লোকজনগুলোকে কাউন্সিলর বানাতে তিনি বাধ্য করেছেন প্রথমত ডিসি। সেকেন্দার ভাই, এই যে বিসিবি অথবা যে কোনো ফেডারেশনের ইলেকশনটাকে স্বচ্ছ করতে কি প্রক্রিয়া আসলে নিতে পারি? প্রক্রিয়াটা খুব সহজ। আপনি ধরেন এখন যেটা হচ্ছে যে আমিনুল হক এখন যেটা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি হচ্ছে প্রথমে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে নির্বাচন দিয়ে
পুরো প্রক্রিয়াটা যে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবেন। নির্বাচন প্রক্রিয়াটা কি, এখানে যারা অন্তর্বর্তী কয়েকদিনের জন্য আপনার একটা কমিটি করে দিয়েছে 7 সদস্যের, তার মধ্যে 6 জনই হলেন আপনার প্রশাসনের কর্মকর্তা আর একজন হচ্ছেন আপনার ক্রীড়া সংগঠক। কারণ বাকি ক্রীড়া সংগঠক এক্ষেত্রে না নেওয়ার কারণ হলো তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বা তাদের ইচ্ছা যদি হয় যে আমি এখানে এই কমিটিতে আসবো, তারা যেন সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন। এই কারণে ওখানে সরকারি কর্মকর্তাদের ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। তো এই জায়গায় যেটা বললাম স্বচ্ছতার ব্যাপারটা হলো যে প্রথমে নির্বাচিত প্রতিনিধিরা যদি জেলা এবং বিভাগ থেকে আসে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই প্রতিনিধিরা কাউন্সিলর হলে আপনার এখানে যারা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ডিভিশন থেকে আপনার পরিচালক হবেন 10 জন পরিচালক, সেই পরিচালকরা স্বচ্ছতার মাধ্যমে তাদের জেনুইন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। আর যখন কোনো সরকার মনোনীত করে দিবেন কাউন্সিলরদেরকে, তখন সেটা হবে আপনার সরকার যেটা বলবেন সেটা শুনতে সে বাধ্য থাকবে। যেটা হয়েছে গত ইলেকশনে 6 অক্টোবর যে ইলেকশনটা হয়েছে, সেটা 100% সরকার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এনএসসি থেকে যে কাউন্সিলর মনোনয়ন করে দিয়েছেন তারাই এসেছেন এবং যেটা আপনার ভোট যাকে দিতে বলা হয়েছে তারাই দিয়েছেন। আমরা দেখেছি জেলা ক্রীড়া সংস্থা অফিসার যারা রয়েছেন, সেই ক্রীড়া অফিসাররাও আপনার কাউন্সিলর, তাদের তো হওয়ার কথা না। এখানে কাউন্সিলর হয়েছেন মানে তিনি সরকারের বাইরে কোনো কিছু যেতে পারবেন না। একইভাবে আমরা দেখেছি যে অ্যাডহক কমিটি থেকে আপনার কাউন্সিলর নর্মালি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পারমিট করে না, কারণ অ্যাডহক কমিটির মেয়াদ হলো 3 মাস, কিন্তু সেই 3 মাসের জায়গায় আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার সময় কত বছর ছিল, 1.5 বছর, অলমোস্ট 1.5 বছর। তো সেটা হচ্ছে প্রথমত অবৈধ হয়ে গেছে ওখানে, তার মানে নির্বাচন অবৈধ। একটা মামলা হয়েছে, সেই মামলার রায়কে স্থগিত করে এনে তিনি সেইটে বিসিবি ইলেকশন করছেন, সেখানেও এইটা পূর্ণাঙ্গ রায় হলে এটাও তাও টিকবে না ভোট। আবার ধরেন যেটা হয়েছে যে এই ক্লাব পর্যায়ে যেটা হচ্ছে, ক্লাবে তো আপনার বয়কট করার পরে যে নির্বাচনটা হয়েছে অনেকগুলি অপকর্ম হয়েছে এখানে, সেগুলি যদি আপনি শুধু হাজির করেন তাতে আপনার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।